অধ্যাপক এম আকাশ বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। বা তুলনামূলকভাবে সাধারণ মানুষের উন্নয়ন কম হচ্ছে, কিন্তু অল্প কিছু লোকের খুব উন্নয়ন হচ্ছে, গড়ে অনেক উন্নয়ন হচ্ছে। অর্থনীতি উন্নয়ন প্রসঙ্গ নিয়ে মুখোমুখি হন জাগো নিউজের। বাংলাদেশ থেকে বৃহৎ ধনী অনেক টাকার কুমির যারা, তারা মোট 5,30,000 কোটি টাকা বাইরে। গড় উন্নয়ন মানবিক উন্নয়নের মাপকাঠি হতে পারে না উল্লেখ করে বলেন, সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠা দিতে না পারলে সমাজ ভেঙে পড়বে। আমি আমার অধিকার নিয়ে বাঁচব, তোমার সাহায্য আমি চাই না। তুমি আমাকে জমি দাও, কাজ করার সুযোগ দাও, আমাকে এমপ্লয়মেন্ট দাও, আমাকে ক্যাপিটাল দাও, আমাকে ক্রেডিট দাও, আমাকে ন্যায্য মজুরি দাও। মানুষ খুশি না বেশি ওই জায়গায় যে আমি 3 ঘন্টা খেটে যেটা করতে পারি না, কলিমুদ্দিন আমার সঙ্গে সেদিন আমার মতো ছিল, সে 1 ঘন্টা খেটে আমার 10 গুণ করে ফেলছে। দ্রব্যমূল্য এবং করোনা পরিস্থিতি নিয়েও আলোকপাত করেন। পভার্টি রেট ছিল 20%, যেটা নিয়ে আমরা খুব গর্ব করতাম। এখন 6টা সার্ভে হয়েছে, প্রত্যেকেই বলছে যে পভার্টি রেট 40% হয়ে গেছে। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইম সাবু, জাগো নিউজের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক জনাব এম আকাশের সঙ্গে। স্বাগত জানাচ্ছি আমাদের সাক্ষাৎকারে। নানা আলোচনা আছে, সেটা হচ্ছে যে উন্নয়ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি। উন্নয়নের সাথে সমর্থক শব্দ দুর্নীতিটা, উন্নয়ন আসলে দুর্নীতি আসছে, এর মধ্যেও আমাদের এগিয়ে যাওয়ার গল্পও আছে। এই যে দুর্নীতির পরম্পরায় এবং দুর্নীতির ব্যাপকতা, এর মধ্য থেকেও আমরা উন্নয়নের গল্প শুনছি, আমাদের অর্জনের গল্প শুনছি। যদি আমরা গত মাসের আলোচনা থেকে বলি, সেটা হচ্ছে রিজার্ভ এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স, দুটোতেই রেকর্ড গড়েছে। আসলে এটা কি রহস্য জায়গা থেকে কথা বলা, নাকি এর কোনো বাস্তব রূপ আছে? উন্নয়নটা আসলে আলটিমেটলি হলো মানব উন্নয়ন, মানুষের উন্নয়ন। তা আমাদের এখানে মানুষের উন্নয়ন কতটুকু হচ্ছে, এই প্রশ্ন করলে কিন্তু উন্নয়ন সম্পর্কে নানা প্রশ্ন চলে আসবে। মানুষের উন্নয়ন হচ্ছে না বা কম হচ্ছে, বা তুলনামূলকভাবে সাধারণ মানুষের উন্নয়ন কম হচ্ছে, কিন্তু অল্প কিছু লোকের খুব উন্নয়ন হচ্ছে, গড়ে অনেক উন্নয়ন হচ্ছে। এটা বোঝানোর জন্য অর্থনীতিবিদরা সাধারণত বলে থাকে যে আমার অর্ধেক শরীর চুল্লিতে আছে আর অর্ধেক শরীর ফ্রিজে আছে, গড়ে আমি নাতিশীতোষ্ণ আছি। সুতরাং গড় ফিগার দিয়ে আপনি কখনো উন্নয়ন বুঝতে পারবেন না। বাংলাদেশের যেটা দেখা হচ্ছে উন্নয়নের কথা বলে, সেটা হলো গড় উন্নয়ন। গড় গ্রোথ রেট অনেক ভালো, গড় রিজার্ভ অনেক ভালো, গড় ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভিটি অনেক ভালো, গড় কনজামশন অনেক ভালো, গড় ওয়েলথ অনেক ভালো। কিন্তু যদি আপনি খুঁটিয়ে দেখতে যান যে এটা কার ওয়েলথ, কার কনজামশন, কার ইনকাম, উপরের 10% আর নিচের 40% তুলনা যদি আপনি করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে ইনইকুয়ালিটি একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এবং 0.50 গিনি কোএফিসিয়েন্ট হলে পরে বাংলাদেশ কিন্তু আবার মিডল ইনকাম ট্র্যাপের মধ্যে পড়ে যাবে, আর আগাতে পারবে না। যেমন পড়েছে সাউথ আফ্রিকা, যেমন পড়েছে ব্রাজিল, যেমন কেউ কেউ বলে চীনও পড়েছে। কিন্তু চীন সেটা সামলে উঠতে পারবে, কারণ চীনের গভর্নমেন্ট ইনইকুয়ালিটির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। সুতরাং আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নেন, ইনইকুয়ালিটির বিরুদ্ধে পদক্ষেপ না নেন, এইভাবেই চলতে থাকেন, তাহলে এখন যে গ্রোথটা দেখা যাচ্ছে, এই গ্রোথটা সাস্টেনেবল হবে না, এটা ধপাস করে পড়ে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হলো ব্যাংকিং সেক্টরে প্রায় 40-50% এখন খেলাপি ঋণ। আপনি 2% শোধ করে দিয়ে অনেক রিশিডিউল করে এটাকে কৃত্রিমভাবে কম দেখাচ্ছে, স্থিতিশীল অবস্থায় আনা গেছে বটে, কম কৃত্রিমভাবে। মানে আপনি একটা ঘাকে ঢেকে রেখেছেন, কিন্তু ভিতরে কিন্তু এটা আছে এবং এটা বিস্ফোরণ করবে। 2-1টা জায়গায় করেও ফেলেছে, যেমন ফার্মার্স ব্যাংক আপনাকে ডুবে গেল, তখন আপনাকে কি করতে হলো?
অগ্রণী, রূপালী, সোনালী রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা নিয়ে ওটাকে বাঁচাতে হলো। এই টাকাটা কার? এই টাকাটা তো সোনালী রূপালীর না, এই টাকাটা হলো সাধারণ মানুষের টাকা। সাধারণ মানুষের টাকা গভর্নমেন্ট তার ব্যাংক থেকে নিয়ে, গভর্নমেন্টের হুকুমে নিয়ে, গভর্নমেন্ট কাকে দিচ্ছে? প্রাইভেট দুর্নীতিবাজ ব্যাংকের মালিককে দিচ্ছে। এটা তো কোনো সময় সাস্টেনেবল না। অন্য আরেকটা ব্যাংক যখন, পাবলিক ব্যাংক যখন ফেল করতে থাকবে, তখন কি করবে গভর্নমেন্ট? গভর্নমেন্টকে তখন টাকা ছাপাতে হবে, তখন ইনফ্লেশন হবে, অথবা টাকা কর হিসাবে প্রাইভেট সেক্টর থেকে তুলে পাবলিক সেক্টরের খেলাপিকে তার সাবসিডি দিতে হবে, যেটা অবশ্য পৃথিবীর কোনো কোনো দেশ করেছে। আমেরিকা যেমন 2008 সালে করেছে। এটাকে বলা হয় বেইলিং আউট অফ দ্য প্রাইভেট সেক্টর বাই দ্য স্টেট সেক্টরে ভর্তুকি দেয় না, কিন্তু প্রাইভেট সেক্টরে ভর্তুকি দেয়। পাট খাতে 1000 কোটি টাকা খরচ করলে পাট খাতটা দাঁড়িয়ে যেত, সেখানে দিবে না, কিন্তু খেলাপি ঋণ গ্রহীতাদের বাঁচানোর জন্য হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটার ফলে কি হয়েছে? প্রথমত একটা যুক্তি থাকতে পারে যে এরা হলো বৃহৎ ব্যবসায়ী, এদেরকে যদি আমি না বাঁচাই তাহলে এরা কলকারখানা বন্ধ করে ফেলবে। একটা যুক্তি থাকতে পারে এরা এই টাকাটা নিয়ে তো বিনিয়োগ করছে, কিন্তু এ কথা সত্য নয়। আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স, এটা বিদেশিরা গুণে হিসাব করে বার করেছে, যেই সংস্থাটার নাম হলো ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি ইন্ডেক্স, আমার ঠিক নাম মনে নেই। তাদের রিপোর্ট অনুযায়ী 2006 থেকে 15 এই 10 বছরে বাংলাদেশ থেকে বৃহৎ খেলাপি ঋণ গ্রহীতা, বৃহৎ ধনী, অনেক টাকার কুমির যারা, তারা মোট 5,30,000 কোটি টাকা বাইরে করেছে। তাহলে এই টাকাটা যদি তারা বাইরে পাচার না করত, তাহলে আপনি এদেরকে সাবসিডি দিলেন, আচ্ছা দিলেন, কারণ এরা টাকাটা নিয়ে, যেমন দক্ষিণ কোরিয়ায় করেছে। দক্ষিণ কোরিয়ায় বড় বড় হাউসকে দক্ষিণ কোরিয়ার গভর্নমেন্ট টাকা দিয়েছে, দুর্নীতির মতোই দিয়েছে, কিন্তু দেওয়ার পর চাবুক নিয়ে দাঁড়িয়ে থেকেছে যে এই টাকাটা তুমি বাইরেও পাচার করতে পারবে না, এই টাকাটা তোমার দেশের মধ্যে বিনিয়োগ করতে হবে, এবং কি বিনিয়োগ করতে হবে সেটাও বলে দিয়েছে, এবং সেখানে না করলে হবে না। আর আমাদের কি করছে? আমাদের টাকা দিচ্ছে, টাকা বাইরে চলে যাচ্ছে। যেটা বলা হয় যে সরকার একটা ক্রেডিট নিতে চাচ্ছে, বিশেষ করে বিদ্যুতের উন্নয়নে, কুইক রেন্টাল সেক্টরে যে সরকার টাকা দিছে বা ব্যাংক থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিছে, এটা তো বিদ্যুতের কিছুটা ঘাটতি পূরণ হচ্ছে। কিন্তু আবার ইনডেমনিটি অর্ডিন্যান্সও করেছে যে দুর্নীতি করলে ধরা যাবে। তাই মুক্ত অর্ডার দিয়েছে। তার মানে কি? তার মানে টাকা দিচ্ছে 100, কাজ হচ্ছে 30, 70 অপব্যবহার হচ্ছে। তাহলে ওই 30-এর ফলটা আপনি দেখছেন। তার মানে আপনি বলতে পারেন যে যদি ওই 70 ঠিক মতো ব্যবহৃত হতো তাহলে কি হতো? সে জায়গায় দক্ষিণ কোরিয়াকে সামনে নিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে, এত যে তাহলে আমরা দক্ষিণ কোরিয়া হয়ে যেতে পারতাম। সুতরাং যেটা বাংলাদেশের জন্য ট্র্যাজেডি, সেটা হলো অপার সম্ভাবনা, আর যেটা বাংলাদেশের জন্য কমেডি, সেটা হলো এটার গরিব মানুষরা না খেয়ে হলেও গ্রোথটাকে অব্যাহত রাখছে। গ্রোথটাকে অব্যাহত রাখছে কৃষক, গ্রোথটাকে অব্যাহত রাখছে রেমিটেন্স আর্নার গরিব মানুষ বাইরে কাজ করে, টাকা দেশের ভিতরে পাঠায়, আর বড়লোকরা 100 টাকা নেয় লোন, নানা রকমভাবে ব্যবহার করে, 60 নেয়, 30 ব্যবহার করে, 30 পাচার করে, আর 40 তো ফেরতই দেয় না। আর অন্য যারা গরিবরা 100 টাকা লোন নিলে 97 টাকা ফেরত দেয়, রিকভারি রেট 97%। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যারা উৎপাদনশীল, যারা দক্ষ, তাদেরকে সরকার টাকাও দিচ্ছে না, যতটুকু দিচ্ছে সেটুকু তারা আপ্রাণ ব্যবহার করছে এবং অর্থনীতিটাকে ভাসিয়ে রাখছে। আর যাদেরকে গভর্নমেন্ট তেলা মাথায় তেল দিচ্ছে, সেই তেল গড়িয়ে অল্প একটু পড়ছে আর বাকিটা বাইরে চলে যায়। কি শুধু সাধারণের এই প্রসেসটার মধ্য থেকে, নাকি রাষ্ট্র ব্যবস্থাপনা বলা হয় যে সরকারের মধ্যেকার? রাষ্ট্রের কয়েকটা নীতি ভালো, যেমন আওয়ামী লীগ সাধারণত ক্ষমতায় আসলে তারা কৃষিকে ভর্তুকি দেয়, কৃষিতে প্রযুক্তির ব্যবহার ত্বরান্বিত করে, রিসার্চ বাড়ায়, সেটার ফল আওয়ামী লীগ পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, খাদ্য নিরাপত্তা আমাদের বেড়েছে। ট্যাক্স তুলে তারপর সেই ট্যাক্সের টাকা দিয়ে
কিছু সোশ্যাল সিকিউরিটির অ্যাক্টিভিটিও করে, সামাজিক নিরাপত্তা। হ্যাঁ, সেটাও কিছু ফল পেয়েছে। আবার আমাদের দেশের স্ট্রং একটা সিভিল সোসাইটি আছে, এনজিও আছে। এই এনজিওরা আবার নানা রকম ফান্ড দিয়ে মাইক্রো ক্রেডিট করে কিছু টাকা গরিব লোকদের কাছে, গ্রামের কাছে ছোটোখাটো উন্নয়নমূলক কাজে ব্যয় করে, সেটারও একটা পজিটিভ এফেক্ট আছে। কিন্তু মেগা প্রজেক্টগুলো যেগুলো করে, ইনফ্রাস্ট্রাকচারের করে, সেটারও যদি পদ্মা ব্রিজ হয়ে যায় তাহলে হবে না একটা পজিটিভ ইফেক্ট? হ্যাঁ, কিন্তু পদ্মা ব্রিজ 100 টাকায় তৈরি হতে পারতো, সেটা 300 টাকায় তৈরি হবে, এবং ওই 200 টাকা পরবর্তীকালে শোধ করতে হবে ফিউচার জেনারেশনকে। এই জেনারেশন তো আর শোধ করবে না, করবে ফিউচার জেনারেশন। শুধু এই জেনারেশন দেখবে পদ্মা ব্রিজ, এই জেনারেশন খুশিতে নাচবে, পরে যখন টোল বসাবে এবং টোলের রেট যখন হাই করবে তখন গালি দিবে। তার মানে এই উন্নয়ন একটা সময় বা একটা প্রজন্মের কাছে বোঝার কারণও হয়ে যাচ্ছে। হতে পারে, যদি এর মধ্যে দুর্নীতিটাকে বন্ধ করতে না পারে, যদি এর মধ্যে অপব্যয় বন্ধ করতে না পারে, যদি এর মধ্যে টাকা পাচার বন্ধ করতে। গড় পর্তায় যে হিসাব নিকাশ সূচকের ভিত্তিতে গড় মাথাপিছু আয়, গড় রেমিটেন্স বা জিডিপি যেটা হয়, এটা তো অর্থনীতির ভাষাও, অর্থনীতির ভাষাও যে এটাকে আমি খারাপ বলছি না, কারণ আপনার পিঠার আয়তন যদি না বাড়ে তাহলে পিঠা ভাগ করবেন কেমনে? পিঠা যদি একটা থাকে আর লোক যদি 100টা থাকে তাহলে তো প্রত্যেকে সমান ভাগ করলেও 100 ভাগের 1 ভাগ পাবে। আর পিঠা যদি 200 থাকে, আপনি যদি একজনকে 100 দেন আর 100 যদি আরেকজনকে দেন, মানে 100 যদি 50 জনকে ভাগ করে দেন তাহলেও 2 করে পাবে। তার মানে আপেক্ষিক বৈষম্যটা বাড়ছে, কিন্তু অ্যাবসলিউট পাওনাটা সকলেরই অল্প অল্প করে নিচের দিকে বাড়ছে সম্ভোগ গতিতে, আর উপরের দিকে বাড়ছে রকেটের গতিতে। বাংলাদেশের ধনী রিপোর্ট যেটা বার হয়েছে, যেটা বার করে ওরা, যে ধনী হওয়ার, বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখানোর হার, তাতে হলো সারা পৃথিবীতে হাইয়েস্ট স্পিড হলো বাংলাদেশ। এটা তো ওরা বলেছে, ধনী হওয়ার হার সবচেয়ে দ্রুততম হলো সারা পৃথিবীতে বাংলাদেশ। এর পেছনে কি শুধু দুর্নীতি বা এই সুশাসন বা রাষ্ট্রীয় অব্যবস্থাপনা? রাজনীতি এর পিছনে মূল দায়ী হলো অপরাজনীতি, রাজনৈতিক প্রশ্রয়। কিন্তু বিলিয়নের হচ্ছে আমার টাকা বা দেশের সমাজে টাকা আছে বিধেই তো, যদিও অপশাসন বা দুর্নীতি আছে, কিন্তু টাকা না থাকলে কি আপনার এই অর্জনটাও হয় না? একটা তো হলো আমরা দারিদ্র্যের সমতার মধ্যে আছি, সেটা হতে পারে, দারিদ্র্যের সমতার মধ্যে আছি, তাতে কেউই কাউকে দোষ দিবে না, কেউই বলবে না যে আমি শোষিত হচ্ছি, আমি আক্রান্ত হচ্ছি, কিন্তু কেউই সন্তুষ্ট থাকবে না। সমাজতন্ত্রে সন্তুষ্ট থাকেনি, হ্যাঁ, সবাই অন্ন পায়, বস্ত্র পায়, কাপড় চোপড় পায়, সব মৌলিক অধিকার সকলের সমান, কিন্তু আমি তো জিন্সের প্যান্টটা পাই না, আমি তো লাক্সারিয়াস শ্যাম্পুটা পাই না। সুতরাং মানুষ তো দারিদ্র্যের সমতা চায় না, মানুষ চায় প্রাচুর্যের সমতা। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে? প্রাচুর্য হচ্ছে, কিন্তু যেই প্রাচুর্যটা হচ্ছে তার 90 ভাগ চলে যাচ্ছে অল্প কিছু লোকের ক্ষেত্রে, আর 10 ভাগ বাকি 99 জনের মধ্যে। গড়ে আবার দেখা যাচ্ছে বাহ, গ্রোথ রেট তো খুব ভালো। এটা কি রাজনীতির এখন যে বর্তমান চিত্র, এটাকে প্রায়োরিটি দেওয়া যায় যে বিলিয়নিয়ার তৈরি করার ক্ষেত্রে? এখানে যেটা বলতে হবে সেটা হলো যে আমরা গ্রোথও চাই, যেই কারণে এসডিজি যেটা তৈরি হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তার 3 নম্বর গোলে লেখা আছে যে ইনইকুয়ালিটি কমাতে হবে। আর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে লেখা থাকে ইনইকুয়ালিটি আর বাড়তে দেওয়া যাবে না, আর ওখানে লেখা থাকে ইনইকুয়ালিটি কমাতে হবে। ওখানে পরিষ্কার লেখা আছে এসডিজিতে যে গরিবের আয় যে হারে বাড়বে, বড় লোকের আয় তার চেয়ে কম হারে বাড়বে, কম হারে বাড়বে, তাহলে আস্তে আস্তে গ্যাপটা কমবে। কিন্তু এটা তো আমাদের গভর্নমেন্ট মানে না, এসডিজি মানে, কিন্তু এটা করতে পারছে না। এটা গত 25 বছরের ইতিহাসে আপনি দেখবেন পারে নাই। এই গত 25 বছরের ইতিহাসের তুলনা করে এখন কি বলবো? আপনি স্যার অবজার্ভ নানাভাবেই সমালোচনা আলোচনা এখন করছেন। তো আমি দেখি যে পার্লামেন্টে 62% এমপি হলো ব্যবসায়ী, তার মানে সেই সম্ভাবনা আরও কমে গেছে ইকুয়াল গ্রোথের। এখন তো ওরা সব দখল করে ফেলেছে। এখন এইটাকে যদি সামলানো না যায় তাহলে ভবিষ্যতে যদি ফিনান্সিয়াল সেক্টর একটা ধস নামে, তখন মানুষ বুঝতে পারবে যে কত ধানে কত চাল। এরকম আশঙ্কা করছেন আপনি?
কোভিডের কারণে তো আমি এখনই দেখলাম যে পভার্টি রেট ছিল 20%, যেটা নিয়ে আমরা খুব গর্ব করতাম। এখন 6টা সার্ভে হয়েছে, প্রত্যেকেই বলছে যে পভার্টি রেট 40% হয়ে গেছে। এখন তো এটাকে সামলাতে হবে, তো সামলানোর যে জায়গাগুলো, আপনি তো বেঁচে গেছেন যে আপনার রেমিটেন্স আছে আর আপনার কৃষিটা অতটা মার খায় নাই, নাহলে বুঝতেন কী অবস্থা হয়। এবং এই দুটো কে করেছে, এর নায়ক কারা? এর নায়ক সাধারণ মানুষ। তাহলে সরকার যে আপনার উন্নয়নের গল্প শোনাচ্ছে, এই উন্নয়ন আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? মানে বৈষম্যের মাত্রাকে এই অতিরিক্ত পর্যায়ে রেখে বা বৈষম্য বাড়িয়ে আবার উন্নয়নের গল্প আমাদের শুনতে হবে। যেমন সরকারের কিছু কিছু পদক্ষেপ ভালো, যেমন একটা আমি বলতে পারি, ইদানিং যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে শিশুদেরকে মিড ডে মিল, দুপুরের খাবার দেওয়া হবে। এটা একটা সাংঘাতিক ভালো একটা। আমরা তো আরেকটা এগুলো কিন্তু আসছে এনজিও সেক্টরের চাপ, সাধারণ মানুষের চাপ, আন্দোলন, এমনকি মাস্ক ব্যবসা নিয়েও যারা করে তারা তো এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা মাথা ঘামাচ্ছে বড় বড় বিগ প্রজেক্ট আসবে, তাহলে ওখান থেকে আমি ভাগ পাবো, এবং সেটা নিয়ে তারা তদবির করছে, ফাইট করছে, লবিং করছে, এবং তারাই তো এখন পার্লামেন্টে মেজরিটি। এটা হলো বাস্তব পরিস্থিতি। কিন্তু তার মধ্যেও আওয়ামী লীগ যেহেতু একটা পার্টি যেটা সামরিক বাহিনীর প্রশ্রয়ে তৈরি হয়নি, যেটা দীর্ঘ ঐতিহাসিক গণ আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে, সেই জন্য তার মরা হাতির দামও যেমন লাখ টাকা থাকে, তেমনি তার মধ্যেও কিছু লোক তো আছে যারা ধাক্কা দেয়, এবং বঙ্গবন্ধুর একটা আসর তো আছে, বঙ্গবন্ধুর একটা ছায়া তো আছে। বঙ্গবন্ধুকে এত প্রশংসা করব, বঙ্গবন্ধু নিয়ে 320 কোটি টাকার বই কিনবো, আর তারা একটু কিছু মানব না, সেটা তো হতে পারে না। খাদ্য নিরাপত্তার প্রশ্নে সরকার সম্ভবত 100-র উপর বিভিন্ন ভাতা সুবিধা দিয়ে মানুষকে সহায়তা করছেন। এর মধ্য থেকেও মানুষ বাঁচার জন্য রাস্তা বের করছেন না যে আমি কেন সাহায্য নিয়ে বাঁচব। মানুষের সেই উচ্চতর লক্ষ্যটা তৈরি হচ্ছে না। আমি আমার অধিকার নিয়ে বাঁচব, তোমার সাহায্য আমি চাই না। তুমি আমাকে জমি দাও, কাজ করার সুযোগ দাও, আমাকে এমপ্লয়মেন্ট দাও, আমাকে ক্যাপিটাল দাও, আমাকে ক্রেডিট দাও, আমাকে ন্যায্য মজুরি দাও। এটা মানুষ বলছে না। মানুষ বলছে আচ্ছা ওইটা তো পাবোই না, যদি 2 পয়সা ভিক্ষা পাই তাহলেও তো লাভ। তাহলে যে আপনি সাধারণ মানুষের উপর ভরসা করছেন যে সাধারণ মানুষ জাগবে, যখন ভিক্ষাটাও পাবে না। এটার কোনো সময় নির্ধারণ করে কথা বলা যেতে পারে না, এটা সময় নির্ধারণের প্রশ্ন নাই। এইবার কোভিডেই এটা হতে পারত, কিন্তু যেহেতু আবার রিকভারিটা শুরু হচ্ছে, কিন্তু প্রত্যেক রিকভারিতে বৈষম্যের মাত্রা বাড়ছে। রিকভারি কার্ভটাকে এখন ইংরেজিতে বলে কে কার্ভ। কে অক্ষরটা দেখেছেন তো, কে এর মাঝখান থেকে একটা রেখা উপরের দিকে চলে যায়, আরেকটা রেখা নিচের দিকে রাখা। এখন আমরা যে জায়গায় আছি, এখান থেকে আমরা রিকভার করা স্টার্ট করব। তো যারা উপরের দিকে যাবে তারা একদম ঠাট করে কে কার্ভের বাম বাহু হয়ে ওই দিকে চলে যাবে। আর যারা যেতে পারবে না, যাদের হয়তো এই সময়কালে চাকরি হারিয়েছে, এই সময়কালে খাওয়া দাওয়া কম খেয়েছে, এই সময়কালে ভিটে মাটি বিক্রি করে ডিসসেভিং করেছে, সঞ্চয় ভেঙে খেয়েছে, পুঁজি ভেঙে খেয়েছে, তারা তো আর উপরে উঠতে পারবে না, এক জায়গায়ও থাকতে পারবে না, নিচে নামতে থাকবে। আর যারা লিঙ্ক ক্যাপিটাল যাদের আছে, লিঙ্ক ক্যাপিটাল মানে হলো যাদের শাসক দল এবং শ্রেণী এবং শাসকদের সঙ্গে যোগাযোগ আছে, সংযুক্তি আছে, তারা সুবিধা পেয়ে যাবে। এবং তারা জানবে যে এখানে দুর্নীতি করলেও অসুবিধা নাই, এখানে চুরি করলেও অসুবিধা নাই, এখানে ধর্ষণ করলেও অনেক সময় মাপ পাওয়া যায়, এবং তারা সেটা করতে থাকবে। মানুষ এইরকম দুঃসময়ের মধ্যেও জাগ্রত হচ্ছে না, হয়নি। তার মানে কি দেওয়ালে পিঠটা এখনও সেই অর্থে লেগে যায়নি, নাকি আরও ঠেকতে হবে? সকলেরই কিছু কিছু লাভ হচ্ছে। সবচেয়ে নিচে যে মানুষটা, সেও একটা একদম এখনও এটাতে সে ভাবছে না যে আমার আর কোনো অগ্রগতির কোনো চান্স নাই এবং আমি এখন ডুবে যাব, এটা সে ভাবছে না। সে ভাবছে যে আমার কষ্ট হচ্ছে, হচ্ছে, কিন্তু আচ্ছা চান্স আছে, এখানে যাই ওখানে যাই। এখনও অন্ধকার হতাশা 25শে মার্চ হয় নাই, দুর্ভিক্ষ তো হয় না, তাই না? দ্রব্যমূল্য পরিস্থিতি যে আপনার বাজারে গেলেই মানুষ মানে না, স্ট্যাটিস্টিক্স বলে যে খুব বেশি দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি বাংলাদেশে এখনও হয় নাই।
এটা 5 to 7% মতো প্রত্যেক বছর বাড়ছে। 5 to 7% বাড়লে ইনকাম যদি 5 to 7% বাড়ে তাহলে একই রকম থাকবে, আর ইনকাম যদি 5 to 10% বাড়ে তাহলে মানুষ এই দ্রব্যমূল্য বৃদ্ধির পরেও বেটার থাকবে। এখন প্রশ্ন হলো বাংলাদেশের গ্রোথ রেট এবার হয়েছে 5 point something%, কিন্তু এটা হলো এভারেজ। হ্যাঁ, সেটাই বলছি যে বৈষম্য তো আছে, এভারেজ। সবার তো আর বাড়ে না। সুতরাং জাস্ট 1%ও বাড়ে নাই, অথবা যার 1% কমেছে তার কি হবে? তার জন্য ইনফ্লেশন রেট তো 7 না, তার হলো দ্রব্যমূল্য এত বেড়ে গেছে যে আমি পারচেসিং পাওয়ার দিয়ে আমার আগে যা খেতাম তা খেতে পারি। আপনি যদি ইনফ্লেশন রেটটা পরীক্ষা করেন তাহলে দেখবেন ফুডের ক্ষেত্রে বা ফুড আইটেমসের ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা রিলেটিভলি লো, নন ফুড আইটেমসের ক্ষেত্রে রিলেটিভলি হাই। ফুডের মধ্যেও যেগুলো একটু দামি ফুড সেগুলোর ইনফ্লেশন বেশি, যেমন শাক সবজির দাম অনেক বেড়ে গেছে, কিন্তু মোটা চালের দাম অত বাড়েনি। এখন এটার যে এফেক্ট হচ্ছে সেই এফেক্টটা হলো রিলেটিভলি বেশি হচ্ছে মধ্যবিত্তের উপর, কারণ মধ্যবিত্ত ওই জিনিসগুলো খায়, ওই মধ্যম জিনিসগুলো হলো তার দরকার। গরিব মানুষ আচ্ছা ঠিক আছে ভাই, সাদা ভাত হলে মরিচ দিয়ে খাবো, পেঁয়াজ পাইতাম, আচ্ছা পেঁয়াজ না পাইলে মুশকিল, এই পর্যন্ত আলু ভর্তা বানাতে হলেও পেঁয়াজ লাগে, এই জায়গায় হচ্ছে গরিবের প্রবলেম। কিন্তু তবুও সে ভাতটা পাচ্ছে, আগে ভাতও অনেক সময় পেত না মঙ্গা এলাকায়, এখন তো মঙ্গা নাই। এইসব কারণে সে অতটা বিদ্রোহী হয়তো হবে না, কিন্তু মুশকিল হলো পৃথিবীতে সবসময় দেখা যায় যে বিদ্রোহ শুরু করে কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত ছাত্র যুবক। এইবার প্রথমবারের মতো মধ্যবিত্তের একটু টান লেগেছে। এটার এফেক্ট কি হয় সেটা সোশ্যোলজিস্ট ইকোনমিস্টদের দেখতে হবে। স্যার, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোট করে যদি একটু বাজার অর্থনীতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হয় ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না। আপনি যদি বলে দেন যে হ্যাঁ আইন করে দিলাম, মাংসের দাম এত, চালের দাম এত, এটা দাও, সব বাজারের দামের তালিকা করে দেন, টাঙায় দেন, পুলিশ লাগায় দেন, আপনি বাজার দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাজার অর্থনীতিতে এইভাবে বাজারের দাম নির্ধারিত হয় না। বাজার অর্থনীতির দাম নির্ধারিত হয় চাহিদা এবং সরবরাহকে অনুকূল করে। যদি দাম বেড়ে যায় তাহলে সরবরাহ বাড়াতে হবে, দাম কমে গেলে সরবরাহ কমাতে হবে। চাহিদা এবং সরবরাহের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু মাঝখানে যে একটা ব্যাপার থাকে আপনার পরিবহন, যোগাযোগ, চাঁদা, আপনার অন্য ওইটা তো আপনি কিছুই করতে পারবেন না, ওটা তো কস্ট অফ প্রোডাকশন, কস্টের কম কেউ বিক্রি করবে না। দামটা তো হয় ওগুলোর পরে, ওগুলো ইনক্লুড করে নিয়ে ওগুলো যদি আপনি কমাতে পারেন তাহলে কস্ট কমে গেল, কস্ট কমে গেলে তখন আপনার দাম একটু কমতে পারে। একটা হলো আপনি কস্ট কমিয়ে দাম কমাতে পারেন, প্রোডাক্টিভিটি বাড়িয়ে দাম কমাতে পারেন, আরেকটা হলো কস্ট এবং প্রোডাক্টিভিটি বাড়ানো তো একটু সোজা না, এগুলো হলো স্ট্রাকচারাল ব্যাপার, এবং স্ট্রাকচারাল পদক্ষেপ নিতে গেলে ডাইরেক্ট পদক্ষেপ নিতে হয়। যে পেঁয়াজ ওই সময় ভারত থেকে আসবে না, আমি কিনে আগে আমদানি করে অন্য জায়গা থেকে এনে গুদামে রেখে দেব, যদি দাম হঠাৎ বেড়ে যায় আমি ছাড়ব, যেটা করেছে গভর্নমেন্ট। ওপেন মার্কেট সেল বলে এটাকে। এই ওপেন মার্কেট সেলের পূর্ব শর্ত হলো যেসব কমোডিটির ক্ষেত্রে আপনি ওপেন মার্কেট সেল করবেন, সেটা পেঁয়াজ হতে পারে, সেটা চাল হতে পারে, আপনি কয়েকটা নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো ম্যাস কনজামশন হয় সেগুলো চিহ্নিত করলেন যে এগুলো আমি কন্ট্রোলে রাখবো দাম, এবং কন্ট্রোল করার ক্ষমতা আমার অর্জন করতে হবে। তাহলে কি করতে হবে? যখন দাম বেড়ে যায় তখন অন্য কেউ বিক্রি না করলেও আমি রাষ্ট্র এগুলো বিক্রি করি, তাহলে রাষ্ট্রের হাতে ওগুলো থাকতে হবে, টিসিবির কাছে ওগুলো থাকতে হবে। টিসিবির কাছে রাষ্ট্রের হাতে ওগুলো থাকতে হলে গুদাম থাকতে হবে, সেই গুদামে স্টোর করে রাখতে হবে, ইঁদুর আটকাতে হবে এবং চোর চুরি আটকাতে হবে। এখন সেই ব্যবস্থাটা আমরা বলি, অর্থনীতিবিদরা বলে মুক্ত বাজার অর্থনীতিতেও দাম নিয়ন্ত্রণ করা যায় যদি রাষ্ট্র প্রত্যেকটা পণ্যের 20% নিজের হাতে রাখতে পারে। 20% ধান চাল যদি গভর্নমেন্টের হাতে থাকে, এখন থাকে 7%, সুতরাং ও তো নিয়ন্ত্রণ করতে পারবে না, 95% বাজারের নিয়ম অনুযায়ী চলবে। অসংখ্য ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম
উন্নয়ন, অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব এম এম আকাশ।